হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আটা 24/7 WBCS টপার। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পলিটি মাস্টার ব্লাস্টার সিরিজে। এক্ষেত্রে আজকের বিষয় কার বেশি ক্ষমতা, রাষ্ট্রপতি না রাজ্যপাল। অর্থাৎ ইন্ডিয়ান পলিটির যে মেজর টপিকগুলো রয়েছে তার মধ্যে থেকে আমি তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি সেই সমস্ত সেকশন যেগুলো তোমাদের প্রিলিমস, মেন্স এবং ইন্টারভিউকে ক্র্যাক করতে অনেকটাই হেল্প করবে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে নাও রেগুলার আপডেটের জন্য। তোমাদের জানিয়ে রাখি, ইন্ডিয়ান পলিটির মাস্টার ব্লাস্টার সিরিজে আমি তোমাদের সাথে ক্লাস নিয়ে থাকি দুটি চ্যানেলে। আড্ডা 24/7 বাংলাতে আমার ক্লাস থাকে সোম, মঙ্গল, বুধ বিকেলবেলা 4টের সময়, এবং বৃহস্পতি, শুক্র, শনি আমি ক্লাস নিচ্ছি আড্ডা 24/7 WBCS টপারে বিকেল 4টের সময়। আজকে 5th নভেম্বর, গতকালকে ছিল 4th নভেম্বর এবং আগামীকাল 6 নভেম্বর। এই 3 দিন আমার যে টপার চ্যানেলে ক্লাস বিকাল 4টের সময় হওয়ার কথা, যেহেতু কালী পুজো সেই কারণে আমি ক্লাসগুলো তোমাদেরকে প্রোভাইড করছি রেকর্ডেড সেকশনে। তোমরা নিজেদের সময় মতো অবশ্যই ক্লাসগুলোকে দেখে নাও এবং ভিডিওটি এন্ড অবধি দেখার পরে ডেসক্রিপশনে যে ফর্মটা রয়েছে সেখানে নিজেদের মতামত এবং কোয়ারি জানাতে পারো। আমার নাম মৌলি রয়, আমি ইন্ডিয়ান পলিটি তোমাদেরকে পড়াচ্ছি। তোমরা যারা আমার সাথে যুক্ত থাকতে চাও, মৌলি রয় পলিটি সেশনে তোমরা নিয়মিতভাবে যুক্ত থাকতে পারো রেগুলার পলিটি রিলেটেড আপডেট পেতে। সো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে হু ইজ মোর পাওয়ারফুল, প্রেসিডেন্ট অর এক্ষেত্রে আমাদের গভর্নর। ঠিক আছে, তার আগে আজকের যে ভাইবস সেটি হচ্ছে লাইফ ইজ লাইক আ রাইডিং আ বাইসাইকেল, টু কিপ ইউর সেলফ ব্যালেন্স ইউ মাস্ট কিপ মুভিং। এটা অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন এবং এক্ষেত্রে আমাদের জীবনটা কিন্তু সত্যি বাইসাইকেলের মতো। আমাদের কিন্তু নিজের নিয়ন্ত্রণ সেটা নিজেকেই রাখতে হবে। আমি কতটা কোন জায়গায় মুভ করতে পারি, কতটা নিজেকে কোন জায়গার সাথে যুক্ত করতে পারি বা মুক্ত করতে পারি, সেটা আমাকে নিজেকেই বুঝতে হবে। আদারওয়াইজ কিন্তু ব্যালেন্স কেটে যাবে এবং বাইসাইকেল থেকে আমরা পড়ে যাবো, লাইফে আমাদের সেক্ষেত্রে প্রবলেম আসবে। তো নিজেকে কিন্তু নিজের ব্যালেন্সটা বজায় রাখতে হবে এবং নিজেকে কন্টিনিউয়াসলি মুভ করতে হবে। শুধুমাত্র বসে থাকলে কিন্তু চলবে না, আমাদের কোনো রকম প্রোগ্রেস হবে না। অ্যালবার্ট আইনস্টাইন এই কথাটি বলেছেন, ভীষণ রেলেভেন্ট একটি সেকশন। এবং তোমরা যারা এখনো পর্যন্ত যুক্ত হওনি WBCS ক্র্যাকার ব্যাচে, তোমাদের জানিয়ে রাখি এটি কিন্তু 9 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে অলরেডি এবং এক্ষেত্রে প্রিলিমস আর মেন্সের প্রিপারেশন আমরা একটি ব্যাচে দিয়ে থাকছি। পেপার 5 আমি পড়াই ইন্ডিয়ান পলিটি, আমার সাথে শাহিন ম্যাম ক্লাস নেন ইন্ডিয়ান ইকোনমি। আমার ক্লাসের টাইমিং হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার বিকেলবেলা ক্লাস থাকে না, আমার ক্লাসের টাইমিং হচ্ছে 11টা থেকে 1টা এবং ম্যাম ক্লাস নিচ্ছেন 1টার সময় শুধুমাত্র বৃহস্পতিবার। এই সপ্তাহে পুজোর কারণে ক্লাস হচ্ছে না আমার তরফ থেকে, তো আমার নেক্সট ক্লাস কবে থাকবে অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে আপডেট করে দেবো। আর দেরি না করে আজকের সেকশনটাতে আমরা চলে আসি, হু ইজ মোর পাওয়ারফুল, প্রেসিডেন্ট অর গভর্নর। এক্ষেত্রে আজকে আমাদের এটা একটা আলোচনা। তো এক্ষেত্রে আমরা বুঝতে পারছি প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি কিন্তু হিসাব মতো, এটা আমরা প্রত্যেকেই জানি যে বেশি পাওয়ারফুল হওয়ার কথা। কারণ আমাদের যে ইন্ডিয়ান স্ট্রাকচার, গভর্নমেন্টের যে স্ট্রাকচার বা ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটা আমাদের প্রোভাইড করছে, এক্ষেত্রে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, স্টেট গভর্নমেন্ট আছে, লোকাল গভর্নমেন্ট আছে। তো সেন্ট্রাল গভর্নমেন্টের বা ইউনিয়ন এক্সিকিউটিভ হেড হচ্ছেন এক্ষেত্রে প্রেসিডেন্ট। প্রেসিডেন্টকে আমরা ফার্স্ট সিটিজেন বলি। প্রেসিডেন্ট হচ্ছে এন্টায়ার ইন্ডিয়ান টেরিটরি যে একটি মাত্র মানে আমাদের গভর্নমেন্ট আছে, দ্যাট ইজ সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটাকে রিপ্রেজেন্ট করছেন। গভর্নর কিন্তু ডিফারেন্ট স্টেটে থাকে, তো রাজ্য অনুযায়ী সেক্ষেত্রে টেরিটরিটা কিন্তু অনেকটা লেস বা ছোট, তাই গভর্নরের পাওয়ার হিসাব মতো অনেকটাই কম হবে। আরেকটাও আমরা যদি দেখতে পারি যে প্রেসিডেন্ট সিলেক্ট করছে কাকে, গভর্নরকে, তো অবশ্যই গভর্নর এক্ষেত্রে ছোট এবং প্রেসিডেন্ট এক্ষেত্রে দায়িত্বের দিক থেকে, পাওয়ারের দিক থেকে, পজিশনের দিক থেকে বড়। গভর্নর অলওয়েজ কি করেন, প্রেসিডেন্টের সাথে একটা লিঙ্ক বজায় রাখেন। গভর্নর কিন্তু অ্যাজ আ এজেন্ট কাজ করে থাকেন ডিফারেন্ট সেকশনে। এমার্জেন্সির টাইমে গভর্নর ইনফর্ম করছেন প্রেসিডেন্টকে যে কনস্টিটিউশনাল এমার্জেন্সি বা আমাদের দেশে যখন একটা ক্রিটিক্যাল পরিস্থিতি, স্টেটে পরিস্থিতি খারাপ হয়, গভর্নরই ইনফর্ম করেন। গভর্নরের অ্যাপয়েন্টমেন্ট, গভর্নরের রিমুভাল, গভর্নরের যে পজিশন সেটা বাড়বে না কমবে, টোটালি কিন্তু ডিপেন্ড করছে কার উপর, প্রেসিডেন্টের প্লেজারের উপর।
ওকে, তোমাদের জন্য আজকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কততম অ্যামেন্ডমেন্টে এটার নিয়ম করা হয়েছে যে একটি গভর্নর এক বা তার বেশি রাজ্যের গভর্নর হিসেবে থাকতে পারবেন, এটা প্রেসিডেন্ট ঠিক করবেন। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো এক্ষেত্রে আমরা যদি প্রেসিডেন্টের পাওয়ারগুলোকে দেখার চেষ্টা করি বা গভর্নরের পাওয়ারসগুলোকে দেখার চেষ্টা করি, আমরা জানি প্রেসিডেন্টের পাওয়ার অনেক বেশি। এক্ষেত্রে এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি, ফাইন্যান্সিয়াল, ভিটো পাওয়ার, এমার্জেন্সি পাওয়ার, ডিপ্লোম্যাটিক পাওয়ার অ্যান্ড সো অন। গভর্নরের পাওয়ারটা কিন্তু অনেকটা ছোট, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি, ফাইন্যান্সিয়াল এটসেট্রা। তো এক্ষেত্রে প্রত্যেকটি পাওয়ারকে যদি আমরা অ্যানালিসিস করি, প্রত্যেকটি পাওয়ারকে অ্যানালিসিস করার পরে তিনটে মেজর পাওয়ার আমরা পাচ্ছি, যেটাকে আজকে নিয়ে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে প্রেসিডেন্টের সাথে গভর্নরের ডিফারেন্স এবং খানিকটা সিমিলারিটিস আছে। প্রথমত এটি ভিটো পাওয়ার, দ্বিতীয় হচ্ছে অর্ডিন্যান্স মেকিং পাওয়ার, থার্ড হচ্ছে পার্ডেনিং পাওয়ার। ভিটো, অর্ডিন্যান্স অ্যান্ড পার্ডেনিং পাওয়ার। তো চলো দেখে নিই এই ভিটো পাওয়ার কি, প্রেসিডেন্টের কেন ভিটো পাওয়ার বেশি বা গভর্নরের কেন কম, অর্ডিন্যান্স মেকিং পাওয়ার কাকে বলে, এক্ষেত্রে প্রেসিডেন্ট এবং গভর্নরের জায়গাটা কি, এবং পার্ডেনিং পাওয়ার, যেটাকে অলরেডি আমি তোমাদের সাথে একটি ক্লাস নিয়ে নিয়েছি মার্সি পিটিশনের। অবশ্যই ভিডিওগুলোকে তোমরা দেখবে, কারণ ভিডিওগুলো কিন্তু শুধুমাত্র চ্যাপ্টার ওরিয়েন্টেড আমি করাচ্ছি না, টপিক ওরিয়েন্টেড করাচ্ছি, যাতে একটা টপিকের মধ্যে অনেক অনেক চ্যাপ্টার্স কভার হয়ে যায়। হোপফুলি তোমরা বুঝতে পারছো। যারা এখনো পর্যন্ত আমাদের সাথে যুক্ত হওনি, তোমাদেরকে জানিয়ে রাখি, আড্ডা 24/7 বাংলা এখন অনেক বড় ফ্যামিলি। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি তোমাদের পাশে থেকে তোমাদের প্রিপারেশনটাকে বুস্ট আপ দেওয়ার। এই কারণেই আমাদের নতুন ইনিশিয়েটিভ, নতুন একটি চ্যানেল আড্ডা 24/7 WBCS টপার। তো নতুন চ্যানেলে যারা একদমই নতুন, তারা যুক্ত হয়ে অবশ্যই চ্যানেলটাকে চট করে সাবস্ক্রাইব করে দাও। যারা পুরনো আছে একটুখানি ভিডিওগুলোকে শেয়ার করে দাও, যাতে অনেকেই এই ব্যাপারে ইনফরমেশন পায় যে শুধুমাত্র WBCS ওরিয়েন্টেড প্রিপারেশন আমরা এখানে দিয়ে থাকি। তো এখানে আমরা যদি ভিটো পাওয়ারকে কম্পেয়ার করি, ওকে, ভিটো পাওয়ারকে আমরা যদি কম্পেয়ার করি, এক্ষেত্রে আমরা একটা জিনিস দেখব যে ভিটো পাওয়ার কাকে বলে, ভিটো পাওয়ার কাকে বলে। যদি আমরা প্রেসিডেন্টের ভিটো পাওয়ারকে বলি, তোমাদের হয়তো মনে হতে পারে আচ্ছা এই স্লাইডটা তো আগে, ওকে, তাহলে এই সাইডটা পরে কেন আছে? আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে যে কোনো অর্ডিনারি বিল, যে কোনো বিল, মানে বিল মানে এক্ষেত্রে প্রস্তাব, ঠিক আছে, বিল মানে এক্ষেত্রে প্রস্তাব, এটা কে নিচ্ছে? পার্লামেন্টের দুটো হাউস। আমরা প্রথমে প্রেসিডেন্টকে দেখবো, দেন গভর্নরকে দেখবো। পার্লামেন্টের যে দুটো হাউস, লোকসভা অ্যান্ড রাজ্যসভা। লোকসভা হচ্ছে লোয়ার হাউস, রাজ্যসভা হচ্ছে আপার হাউস। লোকসভাকে বলা হচ্ছে হাউস অফ পিপল, পিপলের হাউস, লোকজনের সভা, তাই লোকসভা। এবং লোয়ার হাউস দ্যাট ইজ লোকসভা, দুটোই এল এল মনে রাখবে। রাজ্যসভা কাউন্সিল অফ স্টেটস, ঠিক আছে, কাউন্সিল অফ স্টেটস মানে কি স্টেটের কাউন্সিল, রাজ্যের সভা তাই রাজ্যসভা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আপার হাউস। এবারে দুটো হাউসের মধ্যে থেকে আমরা অলরেডি জানি যে পার্লামেন্টে যে কোনো ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে দুটো হাউসের থেকে। দুটো যে হাউস পার্লামেন্টের, লোকসভা অ্যান্ড রাজ্যসভা, এরা কি করছে? আইদার সিঙ্গেল অর জয়েন্টলি কি করছে? এরা একটা ইন্ট্রোডিউস করছে একটা বিল, মানে প্রস্তাব, যে কোনো বিষয় হতে পারে। হয়তো দেখা গেল এটা চাইল্ড লেবার নিয়ে একটা বিল এলো, বা উইমেন এম্পাওয়ারমেন্ট, উইমেন ওয়েলফেয়ারের জন্য একটা বিল এলো, এডুকেশন নিয়ে একটা বিল এলো। বিল মানে প্রস্তাব, যে কোনো একটা হাউসের তরফ থেকে ইনিশিয়েটিভ নেওয়া হলো যে বিষয়ে একটা অ্যাক্ট বানানো যেতে পারে। অন্য হাউস সেটাতে সমর্থন করলো, নিজের হাউসের লোকেরাও কিছুজন বিপক্ষে গেল, কিছুজন সমর্থন করলো। সেটা আমি অবশ্যই তোমাদের অ্যামেন্ডমেন্ট চ্যাপ্টারটা যখন পড়াবো, আর্টিকেল 368 পড়াবো। জাস্ট জেনে দেখো, সমর্থন বিপক্ষের পরে ফাইনালি এটা কোথায় চলে যাচ্ছে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যদি এই সেক্ষেত্রে বিলটিতে অ্যাসেন্ট দেন, অ্যাসেন্ট মানে সম্মতি দেন, ঠিক আছে, সম্মতি দিয়ে তিনি কি করবেন? সাইন করবেন যে ইয়েস দিস ইজ ফাইনাল। এটাকে তখন এই যে সম্মতি দেওয়ার ক্ষমতা, তিনি কিন্তু সম্মতি দিতে পারেন, সম্মতি নাও দিতে পারেন, অথবা এরকম হতে পারে তিনি এটাকে পেন্ডিং রেখে দিলেন, ঠিক আছে, সম্মতি দিলেন, সম্মতি না দিলেন, বা কি করলেন? পেন্ডিং রেখে দিলেন। তো যদি সম্মতি দিচ্ছেন, না দিচ্ছেন, বা পেন্ডিং রাখছেন, এই যে পাওয়ারটা, এই যে অ্যাসেন্ট দিচ্ছেন, সম্মতি দিচ্ছেন, এই পাওয়ারটাকে বলা হচ্ছে, পাওয়ারটা যে মানে অ্যাপ্লাই হলো, পাওয়ারটা অ্যাপ্লাই হওয়ার পরে বিলটা হয়ে গেল অ্যাক্ট।
এবং এই পাওয়ারটাকে বলা হচ্ছে ভিটো পাওয়ার। ঠিক আছে, ভিটো পাওয়ার, বাংলায় ভিটো বলে, তো ভিটো পাওয়ার ইটস ফাইন। আর্টিকেল 111 ডিফাইন্ড প্রেসিডেন্ট ভিটো পাওয়ার। প্রেসিডেন্টের এই ভিটো পাওয়ারকে 111 ধারায় ব্যাখ্যা করা আছে ভারতীয় সংবিধানে। তাহলে কি বললাম, যে কোনো অর্ডিনারি বিল যদি দুটো হাউসের থেকে পাস হলো, আইদার সিঙ্গেল অর জয়েন্ট ভাবে, সেটা ফাইনালি কার কাছে যাবে প্রেজেন্ট করতে? প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট কি করবে? সেটাতে অ্যাসেন্ট দেবে। যদি অ্যাসেন্ট দেয় তাহলে সেটা অ্যাক্ট হবে। অ্যাসেন্ট দিতেও পারে, অ্যাসেন্ট নাও দিতে পারে, বা পেন্ডিং রাখতে পারে। যদি অ্যাসেন্ট দেওয়া হয়, অ্যাসেন্ট দেওয়ার যে ক্ষমতা, এই পাওয়ার, ঠিক আছে, বা ডিসিশনটা অ্যাসেন্ট দিচ্ছে না দিচ্ছে পেন্ডিং রাখছে, সেটাকে বলছে ভিটো পাওয়ার। আর্টিকেল 111-তে প্রেসিডেন্টের ভিটো পাওয়ার মেনশন করা আছে। যদি আমরা গভর্নর বা রাজ্যপালের ভিটো পাওয়ারের কথা দেখি, গভর্নরের কি ভিটো পাওয়ার আছে? ওকে, তো আনসার হবে ইয়েস। এক্ষেত্রে কি হচ্ছে দেখো, একটু বদল হচ্ছে, কারণ আমরা রাজ্যের কথা বলছি। আমরা যদি এক্ষেত্রে সেন্ট্রাল কথা বলি, সেন্ট্রাল গভর্নমেন্টের কথা বলি বা কেন্দ্রের কথা বলি, তাহলে এক্ষেত্রে কেন্দ্রের ল বানায় কে? আমি অলরেডি তোমাদের বলেছি, পার্লামেন্ট কার হয়ে ল বানায়? সেন্ট্রি হয়ে। পার্লামেন্ট 3টে সেকশনের হয়ে ল বানাতে পারে। হোল ইউনিয়নের জন্য, কিছু কিছু ক্ষেত্রে স্টেটের জন্য ল বানাতে পারে যদি কিনা ক্রিটিক্যাল সিচুয়েশন আসে, আর এছাড়াও এক্সট্রা টেরিটোরিয়াল জুরিসডিকশনে ল বানাতে পারে। তোমাদের এই জন্য বলি, বিগত ক্লাসগুলো দেখো, যেখানে আমি অলরেডি তোমাদের ক্র্যাকার ব্যাচেতে সেন্ট্রি স্টেট রিলেশন পড়িয়েছি, পার্লামেন্টের রেসপেক্টেও কিন্তু ক্লাস নিয়ে নিয়েছি আমাদের এই ইউটিউব সেকশনে। তো প্রিভিয়াস ক্লাসগুলো যতক্ষণ না তোমরা দেখবে, তোমরা এই কানেক্টিভিটিটা বজায় রাখতে কখনোই পারবে না, কারণ আমার একটা ক্লাসের সাথে অন্য ক্লাসের যথেষ্ট লিঙ্ক থাকে। তো আগের ক্লাসগুলো দেখাটা অবশ্যই উচিত। এবং তোমরা অনেকে জিজ্ঞেস করেছো এনসিইআরটি কি আমরা পড়বো ইন্ডিয়ান পলিটির জন্য? অবশ্যই জানাবো। যদি তোমরা 90% স্কোর করতে চাও, অবশ্যই পড়তে হবে ক্লাস 9, 10, 11, 12 এই 4টে সেকশনের এনসিইআরটি। ক্লাস 9 আর 10 এর ফার্স্ট পার্টটা আমি পড়েছি WBCS টপার চ্যানেলে, এবং 10, 11, 12 এই পুরোটা প্লাস সেটার রেসপেক্টে রিভিশন উইথ মক টেস্ট আমি নিয়ে নিয়েছি, টেস্ট নিয়েছি আমাদের বেঙ্গলি চ্যানেলে। অবশ্যই ভিডিওগুলোকে দেখবে, নিজেদের মতামত জানাবে কোনো রকম কোয়ারি থাকলে। ওকে, এক্ষেত্রে আমাদের গভর্নরের রেসপেক্টে কি হবে ব্যাপারটা দেখো। গভর্নরের রেসপেক্টে কি হচ্ছে, প্রত্যেকটি অর্ডিনারি বিল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যাচ্ছে। কেন লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে কেন যাচ্ছে? কারণ এক্ষেত্রে আমরা রাজ্যের কথা বলছি, তাহলে সেটা বিধানসভাতেই যাবে। এবার দেখো, বিধানসভা না আমাদের এক্ষেত্রে ডিফারেন্ট সেকশনে কোনোটা হচ্ছে ইউনিক্যামেরাল, কোনোটা হচ্ছে বাই ক্যামেরাল। তো ইউনি মানে অবশ্যই কমেন্ট করে জানাবে হোয়াট ইজ দ্য মিনিং অফ ইউনিক্যামেরাল। ইউনিক্যামেরালের মানে হচ্ছে আমাদের একটা কক্ষ, আর বাই ক্যামেরাল হচ্ছে দুটো কক্ষ। ঠিক আছে, তোমাদের জন্য আজকে প্রশ্ন, আমাদের এখানে যতগুলো স্টেট রয়েছে তার কোন কোনগুলো ইউনিক্যামেরাল, কোন কোনগুলো বাই ক্যামেরাল, কমেন্ট করে জানাও। তো প্রথম ক্ষেত্রে এটা তো হয়ে গেল। দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, এটা চলে যাচ্ছে কার কাছে? গভর্নরের কাছে। তো স্টেট লেভেলে ছোট ছোট সেকশনে যদি এরকম গভর্নরের ডিসিশনের জন্য যায়, ইনিশিয়াল স্টেজে, আমি প্রথমেই বলছি কোট আনকোট, ইনিশিয়াল স্টেজে গভর্নর যদি সেটাতে অ্যাসেন্ট দেন বা না দেন বা পেন্ডিং রাখেন বা প্রেসিডেন্টের কাছে পৌঁছে দেন, সেটাকে বলছে ভিটো পাওয়ার। ভিটো পাওয়ার অফ দ্য গভর্নর ডিফাইন করা আছে আর্টিকেল 200-এ। গভর্নরের ভিটো পাওয়ার মেনশন করা আছে আর্টিকেল 200-এ। এক্ষেত্রে তাহলে কি হলো, প্রত্যেকটি অর্ডিনারি বিল অবশ্যই মনে রাখবে স্টেট লেভেলে যেটা কিনা লেজিসলেটিভ অ্যাসেম্বলির কাছে পাস করা হচ্ছে, আইদার ইউনিক্যামেরাল অর বাইক্যামেরাল, ডিফারেন্ট সেকশনে ডিফারেন্ট মিনিং। পরবর্তী পর্যায়ে সেটা চলে যাচ্ছে কার কাছে? রাজ্যপালের কাছে, তার সম্মতির জন্য। সবাই সবসময় সম্মতি চাইবে, কেউ কি চাইবে বিপক্ষে কথা বলে? যদি সম্মতি দেয় বা যদি সম্মতি না দেয়, যদি পেন্ডিং রাখে বা প্রেসিডেন্টের কাছে পৌঁছে দেয়, তাহলে প্রত্যেকটি সেকশনকেই, ডিসিশনটাকে, অ্যাসেন্টটাকে বলছে আমাদের ভিটো পাওয়ার অফ দ্য গভর্নর। যদি সম্মতি দেন তাহলে সেটা অবশ্যই স্টেট লেভেলে অ্যাক্টে পরিণত হবে, যেমন সেন্ট্রিতে প্রেসিডেন্টের সম্মতি দেওয়াতেই বিলটা হয়ে গেল অ্যাক্ট, স্টেটেও তাই। আর্টিকেল 200 ডিফাইন করছে গভর্নরের ভিটো পাওয়ার। এবার আমরা ভিটো পাওয়ার প্রেসিডেন্টের যদি একটুখানি কতগুলো ভিটো আছে একটু দেখে নিই। তো টাইপস অফ ভিটো ইন রেসপেক্ট অফ প্রেসিডেন্ট দেখে নিই। প্রথমত অ্যাবসলিউট ভিটো, দ্বিতীয়ত সাসপেন্সিভ ভিটো, আর থার্ড হচ্ছে পকেট ভিটো। তাহলে প্রেসিডেন্টের ভিটো পাওয়ারকে 3টে ক্যাটাগরিতে ভাগ করা যাচ্ছে, অ্যাবসলিউট, সাসপেন্সিভ, পকেট। তো অ্যাবসলিউট ভিটো মানে কি?
যখন কিনা প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি তার অ্যাসেন্টটাকে উইথহোল্ড করে দিচ্ছে, কিছুই করছে না, মানে ক্যান্সেল করে দিল, ঠিক আছে, অ্যাসেন্টটাকে ক্যান্সেল করে দিল, সেটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট ভিটো, অ্যাবসলিউটলি ক্যান্সেল। সাসপেন্সিভ কাকে মানে সাসপেন্ড করে দেওয়া, আমরা জানি সাসপেন্ড করে দেওয়া মানে কি, স্কুলে কলেজে সাসপেন্ড হলে কি বলে যে কতদিনের জন্য তুমি আসবে না স্কুলে বা কলেজে আসবে না। চাকরির ক্ষেত্রেও সাসপেনশন হয় যে এতদিনের জন্য সাসপেন্ড করা হলো, তাহলে আপনি ডিউটিতে আসবেন না। তো সাসপেন্সিভ মানে কি, যখন কিনা প্রেসিডেন্ট রিটার্ন করছে কোনো বিলকে পার্লামেন্টে এগেইন, ঠিক আছে, ফর রিকনসিডারেশন। রিকনসিডারেশন মানে কি, যে কাইন্ডলি members of parliament, house of the parliament, please check there is a loophole, ঠিক আছে, প্রেসিডেন্ট সেটাকে কোড আনকোড বলে দিচ্ছে এখানে এখানে প্রবলেম আছে, প্লিজ আপনারা চেক করুন আরেকবার করে, তাই রিটার্ন করছে, যেটা মডিফাইড ভার্সন হয় আবার আসে। ম্যাক্সিমাম প্রেসিডেন্ট এটাকে দুবার রিটার্ন করতে পারে, তো এই যে রিটার্ন করে দিচ্ছে উইথ অর উইদাউট কনসিডারেশন অফ দ্য পার্লামেন্টটাকে বলছে সাসপেন্সিভ ভিটো। রিটার্ন করার আগে তাদের সাথে কি কনসাল্ট করছে, কখনোই নয়, কারণ প্রেসিডেন্ট ইজ আলটিমেট ইন রেসপেক্ট অফ দিস সেকশন। প্রেসিডেন্টকে বলা হয় ইন্টাগ্রাল পার্ট অফ দ্য পার্লামেন্ট, তাই প্রেসিডেন্ট রিটার্ন করতেই পারে, ঠিক আছে, রিকনসিডারেশনের জন্য, বাট বারবার পারবে না, ম্যাক্সিমাম দুবার, তাই সাসপেন্সিভ ভিটো। থার্ড হচ্ছে পকেট ভিটো। পকেট ভিটো মানে কি, ছোটবেলায় আমরা পকেটে কি করতাম, চকলেট লুকিয়ে রাখতাম বা অনেক কিছু লুকিয়ে রাখতাম, এখন অনেকে রাখে, ঠিক আছে, তো পকেট ভিটো হচ্ছে এটা একটা পাওয়ার প্রেসিডেন্টের কাছে, যে whenever specifically bill sent to the president for giving his assent, প্রেসিডেন্ট কি করছে, টেকিং নো অ্যাকশন, নো অ্যাক্ট upon the bill, অথবা টেকিং নো অ্যাকশন in respect of the particular bill for indefinite period of time, there is no duration or tenure। এখানে প্রেসিডেন্ট কোনো অ্যাকশন নিচ্ছে না, কি আদৌ হবে কেউ জানে না, কতদিন নেবে না অ্যাকশন কেউ সেটা জানে না, কোনো টাইম পিরিয়ড নেই, ব্যারিয়ার নেই, সেটাকে বলছে প্রেসিডেন্ট। কারণ প্রেসিডেন্ট কি করছে, বিলটাকে আন্ডার পকেট রেখে দিচ্ছে, মেডিকেল সিচুয়েশন, কোনো বড় ইস্যু, বিভিন্ন কারণেই হতে পারে, ঠিক আছে, তো হোপফুলি বুঝতে পারলে। আমি একটু জল খেয়ে নেবো, তারপরে তোমাদের পরবর্তী সেকশনগুলো বুঝবো। তো এক্ষেত্রে টাইপস অফ ভিটোকে আমরা যদি তিনটে ক্যাটাগরিতে দেখি প্রেসিডেন্টের, প্রথমত অ্যাবসলিউট ভিটো মানে অ্যাবসলিউটলি টাটা বাই বাই। সাসপেন্সিভ ভিটো রিটার্ন করছে কিছু চেঞ্জেসের জন্য, ম্যাক্সিমাম দুবার হতে পারে। আর পকেট ভিটো আন্ডার পকেট রেখে দিচ্ছে, কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না প্রেসিডেন্টের তরফ থেকে ইনডিফিনিট পিরিয়ড অফ টাইমের জন্য। ওকে, ওকে, থ্যাংক ইউ। এবার একটা সেকশন দেখতে হবে, যে 24th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971 কি বলেছে। এখানে বলেছে কনস্টিটিউশনাল রিফর্ম বিল বা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল যেটাই বলি না কেন, সেটা যখন প্রেসিডেন্টের কাছে পাঠানো হবে অ্যাসেন্টের জন্য, প্রেসিডেন্ট কিন্তু এই ভিটো পাওয়ার বা ক্যান্সেলেশন করতে পারে না। কনস্টিটিউশনের চেঞ্জের জন্য, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের রেসপেক্টে বেসিক সেকশনটাকে বিলং করে যদি কোনো রকম বিল আসে, প্রেসিডেন্টকে সেটাতে সাইন করতেই হবে, ঠিক আছে। এবার চলে আসছি স্টেট লেভেলের ভিটো, দ্যাট ইজ প্রেসিডেন্সিয়াল ভিটো ওভার দ্য স্টেট লেজিসলেশন, বা আমরা বলতে পারি যে এক্ষেত্রে গভর্নরের রোল। তো প্রেসিডেন্সিয়াল ভিটো ওভার স্টেট লেজিসলেশন মেনশন করা আছে আর্টিকেল 200-এ। আমরা প্রেসিডেন্টের ভিটো দেখলাম 111, স্টেটের রেসপেক্টে 200, ঠিক আছে, 200। প্রেসিডেন্টের কাছে যখন পাওয়ার আছে সেন্ট্রিতে 3 ধরনের ভিটো অ্যাপ্লাই করার, স্টেটের রেসপেক্টে কি হবে, যখন কিনা স্টেটের রেসপেক্টে কোনো বিল ইন্ট্রোডিউসড হবে, যেটা আগে বললাম লেজিসলেটিভ অ্যাসেম্বলির তরফ থেকে, ইউনিক্যামেরাল আর বাইক্যামেরাল, আমি বললাম তো যে ইনিশিয়াল স্টেজে কি করছে, গভর্নর অ্যাপ্রুভাল দিচ্ছে, সেটা অ্যাক্ট বা লতে পরিণত হবে। বা ইন কেস অফ স্টেট গভর্নর প্রেসিডেন্টের অ্যাপ্রুভালের জন্য যদি ওয়েট করে, প্রেসিডেন্ট যতক্ষণ না সেটাতে সাইন করছে কোনো রকম অ্যাক্ট বা ল হবে না। এই কারণেই আমি বলেছিলাম যে
প্রেসিডেন্টের জন্য অপেক্ষা করা হয়, প্রেসিডেন্টের অ্যাপ্রুভালের জন্য ওয়েট করা হয়। ইনিশিয়াল স্টেজে গভর্নর বিল অ্যাক্ট বানাতে পারে, বাট কিছু কিছু সেকশন যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট, প্রেসিডেন্টের অ্যাপ্রুভাল ছাড়া হবে না, তখন প্রেসিডেন্ট যতক্ষণ না সাইন করছে সেটা কিন্তু আর কারোর পাওয়ার নেই সেটার রেসপেক্টে কোনো স্টেপ নেওয়া। হোপফুলি বুঝতে পারলে। এই 3 ধরনের ভিটো ছাড়াও বিভিন্ন কান্ট্রিতে আরেক ধরনের ভিটো অ্যাপ্লাই করা হয় যেটাকে বলছে কোয়ালিফাইড ভিটো। তো কোয়ালিফাইড ভিটোটা কি? The power of a president to refuse approve a bill or joint resolution thus prevent its enactment into law is called qualified veto. মানে কি? রিফিউজ করে দিচ্ছে বা জয়েন্ট রেজলিউশন মানে কি? যৌথভাবে তার এগেইনস্টে কিছু এলো কমপ্লেন, ঠিক আছে, এই লটা তৈরি করার আগেতেই কোনো রকম রেজলিউশন চলে এলো যে লটা বানানো যাবে না, সেটাকে বলা হচ্ছে কোয়ালিফাইড ভিটো। এই কোয়ালিফাইড ভিটো কিন্তু ইন্ডিয়াতে ফলো করা হয় না। যদি জিজ্ঞেস করা হয় হাউ মেনি টাইপস অফ ভিটো আর প্রেজেন্ট ইন ইন্ডিয়া বা রিপ্রেজেন্টেড ইন্ডিয়া, সো দ্য আনসার শুড বি 3 types of veto, that is absolute, suspensive and pocket veto. Is qualified veto used in India? So answer হবে no. Qualified veto is not considered in respect of Indian Parliament. ঠিক আছে, তাহলে এইটুকুনি আমাদের ক্লিয়ার হলো। নেক্সট হচ্ছে যদি আমরা ভিটো পাওয়ারকে একদম স্পেসিফাই ভাবে আর্টিকেল ওয়াইজ ভাগ করি, তাহলে প্রেসিডেন্টের কাছে 3টে অল্টারনেটিভ আসছে আর্টিকেল 111-এ। আইদার তিনি অ্যাসেন্ট দেবেন, বিলটা অ্যাক্টে পরিণত হবে, অথবা তিনি উইথহোল্ড করবেন, কমপ্লিটলি বাড়ি পাঠিয়ে দেবেন, তাহলে সেটা অ্যাক্টে পরিণত হবে না, অথবা তিনি রিটার্ন করবেন ফর দ্য রিকনসিডারেশন। তাহলে অ্যাসেন্ট দিচ্ছেন, উইথহোল্ড করছেন, রিটার্ন করছেন, 3টে সেকশন। আমি আগেরটা বললাম টাইপস অফ ভিটো, ভালো করে বুঝবে। আগেরটা বললাম আমি টাইপস অফ ভিটো, এখন আমি বলছি ভিটো পাওয়ার ইউজ করার ওয়ে বা অল্টারনেটিভস কি হতে পারে। অ্যাসেন্ট দিতে পারে, উইথহোল্ড করতে পারে, রিটার্ন করতে পারে। তো যদি এরকম একটা সিচুয়েশন আসে যে যদি কোনো বিল দুটো হাউসের থেকেই পাস হলো, প্রেসিডেন্টের কাছ থেকে পাঠানো হলো অ্যাসেন্টের জন্য, ঠিক আছে, এগেইন প্রেসিডেন্টের কাছে কিন্তু তখন পাওয়ার থাকবে যে প্রেসিডেন্টকে অবশ্যই কি করতে হবে, অ্যাসেন্ট দিতে হবে বা সম্মতি দিতে হবে। তাই প্রেসিডেন্ট এনজয় করছে অনলি সাসপেন্সিভ ভিটো, এটা রেসপেক্টে। রিটার্ন পার্ট হচ্ছে রিকনসিডারেশনের জন্য ম্যাক্সিমাম 2বার, পরবর্তী ক্ষেত্রে যদি দুজনেই সম্মতি দেয় যে এখানে সবটা ঠিক আছে বিলটা, প্রেসিডেন্টকে অ্যাসেন্ট দিতে হবে। গভর্নরের অল্টারনেটিভস কি? গভর্নরের অল্টারনেটিভস আমি বললাম আগে যে গভর্নর কিন্তু প্রেসিডেন্টের জন্য ওয়েট করছে কিছু কিছু সেকশনে। ইনিশিয়াল স্টেজে কি করছে গভর্নর? সাইন করে দিচ্ছে, অ্যাক্ট বা লতে পরিণত হয়ে গেল ভিটোটা, মানে ভিটো পাওয়ারটা অ্যাপ্লাই হলো, তাই তো, বিলটা অ্যাক্ট হয়ে গেল। বাট যদি আমরা দেখি 4টে অল্টারনেটিভস কি কি। আর্টিকেল 200 বলছে গভর্নর ক্যান অথরাইজ দ্য অ্যাক্ট, অথরাইজ, ভোট দিতে পারে ইন ফেভারে, submit the bill back to the state registration for reconsideration. It will only happen if the payment is not a payment for revenue. Very important. Authorized particular actor respecte ভোট দিতে পারে ফেভারে, রিটার্ন করে দিতে পারে কোথায়? বিধানসভাতে, যদি দেখা যায় যে রেভিনিউ রেসপেক্টে পেমেন্ট হচ্ছে না। আর কি করতে পারে? রিজার্ভ করে রাখতে পারে, বললো না ওয়েট করবে কিসের জন্য? প্রেসিডেন্টের অ্যাপ্রুভালের জন্য, প্রেসিডেন্টের কনসিডারেশনের জন্য কি করবে? এটা ওয়েট করতে হবে তাকে। তাহলে 4টে অল্টারনেটিভস কি কি? অথরাইজ করলো, ভোট দিল, সাবমিট করলো বিলটাকে স্টেট লেজিসলেশনে, রিকনসিডারেশনের জন্য, চতুর্থ হচ্ছে প্রেসিডেন্টের জন্য রিজার্ভ করে রাখছে। হোপফুলি বুঝতে পারা গেল যে ভিটো পাওয়ারের কম্পারিজনটা কি। নেক্সট আসছি অর্ডিন্যান্স মেকিং পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর। তো আমরা প্রত্যেকে জানি হোয়াট ইজ দ্য মিনিং অফ অর্ডিন্যান্স। অর্ডিন্যান্স মানে হচ্ছে টেম্পোরারি আর্জেন্টলি যে লটা বানানো হয়, সেটা প্রেসিডেন্ট বানাতে পারে, সেটা গভর্নরও বানাতে পারে। প্রেসিডেন্টের অর্ডিন্যান্স মেকিং পাওয়ারটা কিভাবে হচ্ছে দেখো। প্রেসিডেন্ট প্রমুলগেট করছে, প্রমুলগেট মানে কি? ডিক্লেয়ার করছে, ঠিক আছে, ইন্ট্রোডিউস করছে বা যেটাকে বলা যায় অ্যানাউন্সমেন্ট করছে অর্ডিন্যান্স। কখন? যখন কিনা দুটো হাউসের মধ্যে কোনো সেশন চলছে না,
পার্লামেন্টের হাউসগুলোর কোনো সেশন চলছে না, জেনারেলি 3টে সেশন, বাজেট সেশন, মনসুন সেশন আর উইন্টার সেশন। অলরেডি বলেছি বিএমডব্লিউ মনে রাখার জন্য। পার্লামেন্টের প্রত্যেকটা সেশনের মধ্যে 6 মাসের গ্যাপিং থাকে, কোনো সেশন নেই। খুব আর্জেন্টলি একটা কিছু ল বানাতে হবে, একটা ভীষণ পরিমাণে আর্জেন্ট ল বানানোর সময় এসছে, তখন প্রেসিডেন্ট অর্ডিন্যান্সের মাধ্যমে সেই লটা বানাতে পারে। সেটা মেনশন আছে 123 ধারায় 123। সেকেন্ড প্রভিশন হচ্ছে অর্ডিন্যান্সের রেসপেক্টে যদি স্পেসিফিক্যালি প্রমুলগেট করতে পারে প্রেসিডেন্ট যদি ওয়ান হাউস সেশনে থাকে, ঠিক আছে, তাহলেও অর্ডিন্যান্স জারি করতে পারে। কারণ কি, একটা ল তৈরি কিন্তু একটা হাউস করতে পারে না, যতই একটা হাউস বেশি পাওয়ারফুল থাকে। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই লোকসভাকে বেশি পাওয়ারফুল, বাট একটা হাউস কিন্তু টোটাল লটা বানাতে পারছে না। আরেকজনকে তো থাকতে হবে অপোজ করার জন্য, কিছু করার জন্য, আটকে রাখার জন্য। যেমন মানি বিলের এক্সাম্পল যদি দিই আমরা, মানি বিল কিন্তু অলওয়েজ ইন্ট্রোডিউস করছে কে? অবশ্যই লোকসভা। তাহলে লোকের মানি মনে রাখতে হবে, লোকজন মানি ভালোবাসে, তো লোকসভা মানি বিল মনে রাখবো। 110 ধারা আমি মনে করে বলেছিলাম তোমাদের, 110 ধারায় মানি বিল, 112তে বাজেট। তো মনে রাখবো কিভাবে, জানুয়ারি মাসের 1 তারিখ 10-1 মানে 110টাকে উল্টে লিখলে আমরা মানি পেলাম, দ্যাট ইজ মানি বিল। আর 12 তারিখে আমরা ডিসাইড করতে গেলাম, বাজেট ফিক্স করলাম, কি দুর্গাপুজোয়, কালী পুজোয়, ভাইফোঁটায় কত খরচা হবে, বাজেট। ঠিক আছে, 12 তারিখে 110112। তো এক্ষেত্রে যদি একটা হাউসের তরফ থেকে লোকসভা থেকে ইন্ট্রোডিউস করলো, বা রাজ্যসভা তো কিছু করবে, চুপ করে বসে থাকবে না তো আইডলের মতো। রাজ্যসভা কি করতে পারে? অশান্তি করতে পারে, যে না করতে দেব না। দ্বিতীয় কি করতে পারে? 14 দিনের জন্য হোল্ড করে রাখতে পারে ম্যাক্সিমাম, তারপরে তো দিতেই হবে। তাই জন্য কিছু অ্যাক্টিভিটি করতে হবে, 10% হলো। তো সেটাই বলা হচ্ছে যে যদি একটা হাউসের সেশন আছে বাট অন্য হাউস কিছুই নাই, তাহলেও কিন্তু প্রেসিডেন্ট কি করতে পারে? অর্ডিন্যান্স জারি করতে পারে। অর্ডিন্যান্স জারি করা মানে টেম্পোরারি ল, যখন কিনা পার্লামেন্ট অ্যাক্টিভ নয়, তখন কিন্তু ইম্পর্টেন্ট আর্জেন্ট ডিসিশন নিতে গেলে প্রেসিডেন্টকে একদিনের জন্য বা স্পেসিফিক্যালি একটা স্পেসিফিক পিরিয়ড অফ টাইমের জন্য ল বানাতে হয়। তোমরা একটা মুভি দেখেছিলে হোপফুলি, অনেকেই দেখেছো, অনেকে দেখোনি, নায়ক বলে, যেখানে একদিনের মুখ্যমন্ত্রীর এরকম একটা ঘটনা হয়েছিল। তো সেখানে কিন্তু ওই একদিনের যে মুখ্যমন্ত্রীর স্টোরিটা, ঠিক আছে, কি করা হলো? অর্ডিন্যান্স জারি করা হয়েছিল, পার্লামেন্ট সেশনে ছিল না বলে প্রেসিডেন্ট অর্ডিন্যান্সের মাধ্যমে লটা বানিয়েছিলেন। এটাই হচ্ছে স্টোরি। গভর্নরের রেসপেক্টে যদি অর্ডিন্যান্স দেখি, তাহলে অর্ডিন্যান্স জারি করতে পারে গভর্নর যখন লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইউনিক্যামেরাল অর বাইক্যামেরাল সেশনে নেই, ঠিক আছে, তখন কিন্তু উনি জারি করতে পারে প্রেসিডেন্টের মতো স্টেট লেভেলে। 213 ধারা 123-213, 123 হচ্ছে ফর প্রেসিডেন্ট, 213 হচ্ছে ফর গভর্নর। তো এক্ষেত্রে যখন দেখা যাচ্ছে যে বাইক্যামেরালের রেসপেক্টে, ইউনিক্যামেরালে তো একটাই কক্ষ, কোনো স্টোরি নেই। বাইক্যামেরালে কটা হাউস? দুটো। বাইক্যামেরাল লেজিসলেচারে যদি একটা কক্ষ সেশনে নেই, অন্যটা আছে, তাহলেও কিন্তু গভর্নর এক্ষেত্রে অর্ডিন্যান্স জারি করতে পারে। তাহলে প্রথমত প্রেসিডেন্টের অর্ডিন্যান্স 123 ধারা, গভর্নরের অর্ডিন্যান্স 213 ধারা। ঠিক আছে, 123-213। প্রেসিডেন্ট অর্ডিন্যান্স জারি করছেন কখন? যখন কিনা দুটো হাউস সেশনে নেই, তখন তিনি অর্ডিন্যান্স জারি করছেন, অথবা দুটো হাউসের মধ্যে একটা হাউস সেশন আছে আরেকটা নেই। আর গভর্নরের রেসপেক্টে সিম্পল, ইউনিক্যামেরালের রেসপেক্টে সিম্পল ভাবে তিনি প্রমুলগেট করতে পারেন অর্ডিন্যান্স যদি সেশনে না থাকে। আর বাইক্যামেরাল মানে দুটো হাউস, সিম্পল, দুটোর মধ্যে যে কোনো একটা আছে আরেকটা নেই, তাহলেও কিন্তু অর্ডিন্যান্স জারি করতে পারে স্টেট লেভেলে। এক্ষেত্রে যদি আমরা দেখি যে প্রেসিডেন্টের রেসপেক্টে প্রেসিডেন্ট যদি ফিল করেন যে এই যে সার্কামস্ট্যান্সেস, এমন একটা পরিস্থিতি এসে গেছে দেশে, যেটা রেসপেক্টে আইদার হাউস অফ পার্লামেন্ট সেশনে আছে, থাকলে তো কোনো প্রবলেম নেই, যদি না থাকে, যদি দুজনেই না থাকে বা যে কোনো একজন থাকে, তাহলে নেসেসারি অ্যাকশন তাকে নিতে হবে ইমিডিয়েটলি। ক্রিটিক্যাল পরিস্থিতি, খুব আর্জেন্ট হয়ে গেছে পরিস্থিতি, ল তাকে বানাতেই হবে, তিনি অর্ডিন্যান্স জারি করেন। ঠিক আছে, অর্ডিন্যান্স মেকিং পাওয়ারকে আমরা দেখতে পাচ্ছি লেজিসলেটিভ পাওয়ার অফ দ্য পার্লামেন্টের সাথে কিন্তু রিলেটেড বলা হচ্ছে। অর্ডিন্যান্স হচ্ছে স্পেসিফিক্যালি অর্ডিন্যান্স জারি তিনি সেই ম্যাটারেই করতে পারেন
যেই ম্যাটারে পার্লামেন্ট ল বানাতে পারে। তাহলে আবার সেই ঘুরে ফিরে কিন্তু আমরা চলে যাচ্ছি সেই লেভেলে যেখানে আমি অলরেডি তোমাদের পড়েছি পার্লামেন্ট কোথায় কোথায় ল বানাতে পারে। তার মানে তোমাদের লিস্ট সিস্টেম পড়তে হবে, 7 শিডিউল পড়তে হবে, ইউনিয়ন লিস্টে কটা ম্যাটার, স্টেট লিস্টে কটা ম্যাটার, কনকারেন্ট লিস্টে কটা ম্যাটার, কারা কারা ইউনিয়নে ল বানাচ্ছে কোন কোন ম্যাটারে অলরেডি ক্লাসে বলেছি, স্টেটে কারা কারা ল বানাচ্ছে অলরেডি ক্লাসে বলেছি, ইউনিয়ন স্টেট মিলে কনকারেন্টে কারা কারা ল কিভাবে বানাতে পারে, পার্লামেন্ট বানাতে পারে না স্টেট লেজিসলেচার বানাতে পারে, কিভাবে পার্লামেন্ট স্টেটের ম্যাটারে হস্তক্ষেপ করতে পারে, কিভাবে স্টেট নিজেই বসে থাকতে পারে। এবং অনেক ক্ষেত্রে রাজ্যসভা, ঠিক আছে, রাজ্যসভা মানে কি স্টেটকে রিপ্রেজেন্ট করছে, তো কনসেপ্টগুলো না ক্ল্যারিফাই করবে। রাজ্যসভা মানে রিপ্রেজেন্ট করছে কাকে, স্টেটকে। লোকসভা সেন্ট্রিকে রিপ্রেজেন্ট করছে, অথবা দুজনে কিন্তু আবার রয়েছে পার্লামেন্টের মধ্যে। তাহলে অদ্ভুত না, মজা, ঠিক আছে। এগুলো বুঝতে হবে, এগুলো কিন্তু একদিনে কোনোদিনই সম্ভব না। এগুলোর জন্য তোমাদের ক্লাসগুলো মন দিয়ে করতে হবে, বইটাকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে। তো পার্লামেন্টের রেসপেক্টে ল বানায় কোথায় কোথায় বললাম না, পার্লামেন্ট ল বানায় সেন্ট্রি, হোল ইন্ডিয়া অর এনি পার্ট অফ ইন্ডিয়া। পার্লামেন্ট ল বানায় স্টেটের রেসপেক্টে যদি কোনো ক্রিটিক্যাল পরিস্থিতি হবে, ফর এক্সাম্পল আমাদের এমার্জেন্সি, পার্লামেন্ট অলসো ক্যান মেক লস ইন রেসপেক্ট অফ এক্সট্রা টেরিটোরিয়াল লেজিসলেশন। মানে কি আমাদের ইন্ডিয়ান টেরিটরির বাইরে যে অংশটা, অন্য টেরিটরি, অন্য দেশের টেরিটরির বাইরের অংশটা, কমন যে জায়গাটা আমাদের ইন্ডিয়ার সেকশনটাদের জন্য পার্লামেন্ট ল বানাতে পারে। আবার পার্লামেন্ট ল বানাতে পারে যদি রাজ্যসভা রিকোয়েস্ট করে, প্লিজ আমাদের স্টেট ম্যাটারে আপনি ল বানান, আমরা নিজেরা এই জায়গাটাতে পারছি না, অবশ্যই পার্লামেন্ট ল বানাবে। তো এক্ষেত্রে গভর্নর আর অর্ডিন্যান্স মানে কি, গভর্নর যদি স্যাটিসফাইড হন যে ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে স্টেটের রেসপেক্টে, সেশনে নেই তো কি হয়েছে, তাহলে ল বানাতে পারে, এক্ষেত্রে অর্ডিন্যান্স জারি করতে পারে। অর্ডিন্যান্স মেকিং পাওয়ারটা আমরা স্টেট লেজিসলেচারের রেসপেক্টে যেই যে স্টেট লেজিসলেচারের ম্যাটার সেগুলোর রেসপেক্টে ল বানাবে, এক্ষেত্রে মানে অর্ডিন্যান্স জারি করবে গভর্নর। হোপফুলি বোঝা গেল। এক্ষেত্রে অর্ডিন্যান্সের রেসপেক্টে প্রেসিডেন্টের কাছে কার সাথে কানেক্টিভিটি, পার্লামেন্টের। গভর্নরের সাথে কার কানেক্টিভিটি, স্টেট লেজিসলেচারের। এবং খুবই ইম্পর্টেন্ট, প্রেসিডেন্ট যেমন এমার্জেন্সি ঘোষণা করে ডিক্লেয়ার করে তারপর সেটাকে উইথড্র করে, তেমনই অর্ডিন্যান্স জারি করে সেটাকে উইথড্র করতে পারে এনি টাইম, কোনো টাইম নেই, 5 বছরের মধ্যে, 2 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে, 7 দিনের মধ্যেই উইথড্র করতে হবে। প্রেসিডেন্ট যখন ফিল করছে ইয়েস সিচুয়েশন নাও আন্ডার কন্ট্রোল, দেন হি ক্যান উইথড্র দ্য অর্ডিন্যান্স। সিম্পল। স্টেটের রেসপেক্টেও যদি গভর্নরের কাজ হয়, গভর্নরও এনি টাইম উইথড্র করতে পারে। হোপফুলি ক্লিয়ার। নেক্সট হচ্ছে লাস্ট সেকশন, দ্যাট ইজ পার্ডেনিং পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট। অলরেডি আমি তোমাদের সাথে আলোচনা করেছি হোয়াট ইজ পার্ডেন। পার্ডেন মানে ক্ষমা করা। তো ক্ষমা প্রদর্শন করা কি, পার্ডেনিং পাওয়ার কি, প্রেসিডেন্টের পার্ডেনিং পাওয়ার পড়তে গেলে প্রেসিডেন্ট সেকশনের ক্লাসটা করে নিতে হবে। সেটা আজকে আর এখন আর বলছি না, কারণ একই ক্লাসের মধ্যে সব কিছু পসিবল হয় না বলার, যতটা সম্ভব আমি ডেলিভার করছি। যারা এখনো পর্যন্ত আমাদের সাথে যুক্ত হওনি, আড্ডা 24/7 বাংলা WBCS টপারে যুক্ত হয়ে যাও। এবং তোমাদের জানাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনটিকে প্রেস করে নাও। তোমাদের জন্য আসতে চলেছে T20 সিরিজ। T20 সিরিজ অলরেডি শুরু হয়ে গেছে, আমার T20 সিরিজ শুরু হবে 24শে ডিসেম্বর 2021, যেখানে বিকাল 4টের সময় আমার ক্লাস থাকবে এবং আমি তোমাদের সাথে ইন্ডিয়ান পলিটিক্স সেই সমস্ত মোস্ট ভাইটাল আর্টিকেল, পার্ট অ্যান্ড শিডিউল পড়াবো যেগুলো তোমাদের মনে থাকে না, যেগুলো তোমরা মনে করো কিভাবে মনে রাখবো, কি ট্রিক্স আছে, প্রত্যেকটি ট্রিক্স, প্রত্যেকটি স্ট্র্যাটেজি আমি তোমাদেরকে পড়াবো, যেটা কিনা তোমাদের 2022 প্রিলিমসের আগে ফুললি কভার হয়ে যাবে। মাত্র 3 মাস এটা ভ্যালিড থাকবে। রেকর্ডেড সেকশন 20 ঘন্টার এন্টায়ার সেশন, একদিনে 20 ঘন্টা কখনোই নেব না, 20 ঘন্টার এন্টায়ার ক্লাস। রেকর্ডেড সেকশনের মধ্যে ডাউট ক্লিয়ারিং, ডাউট সলভিং সেকশন, টেস্ট থাকবে। এই ছাড়াও যদি তোমাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই জানাবে। মাত্র 390 টাকা হচ্ছে এই কোর্সের মূল্য, যেটা তোমরা আমার কোড Y353 ইউজ করলে পেয়ে যাচ্ছ 344 টাকারও কমে। তো দেরি না করে অবশ্যই 500টা সিট রয়েছে, যুক্ত হয়ে যাও এই পেড সেকশনে, যেটার মাধ্যমে তোমরা ইন্ডিয়ান পলিটিকে খুবই ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারবে। বিকজ তোমাদের জানিয়ে রাখা ভালো যে প্রিলিমসে তোমরা যদি বিগত বছর অ্যানালিসিস করে দেখো, একদম কিন্তু আর্টিকেল, পার্ট, শিডিউল থেকে প্রচুর কোশ্চেন আসে। ওকে, সো এক্ষেত্রে দেরি না করে অবশ্যই এই T20 আর্টিকেল, পার্ট, শিডিউলের ক্লাসে যুক্ত হয়ে যাও। এক্ষেত্রে প্রেসিডেন্টের পার্ডন পাওয়ার, গভর্নরের পার্ডন পাওয়ার। প্রেসিডেন্টের পার্ডন পাওয়ার আর্টিকেল 72, গভর্নরের পার্ডন পাওয়ার 161। ওকে, তো এক্ষেত্রে আমরা ছোট্ট করে যদি একটু দেখি যে প্রেসিডেন্ট কি করতে পারে,
কোনো শাস্তির রেসপেক্টে তিনি পার্ডন দিতে পারে। আমি অলরেডি বললাম, এটা অলরেডি আমি তোমাদের বুঝিয়েছি পার্ডন, রিসপাইট, রিমিশন কি, কমিউটেশন কি, সেটা একটু প্লিজ দেখে নিও, আর বারবার করে বলছি না। সিম্পল, যেন কোনো শাস্তির রেসপেক্টে তিনি কমপ্লিটলি সেটাকে ক্ষমা করতে পারেন, সেটার রেসপেক্টে ডিউরেশনটাকে কমিয়ে দিতে পারেন, নেচারটাকে বদলে দিতে পারেন। এছাড়াও একটা অপরাধী করলো অপরাধ, তারপরে সাথে সাথে পরের দিন তার সাজা হবে না, তাকে একটু সময় দেওয়া হবে আবেদন করার জন্য যে প্লিজ আমাকে বাঁচান। ঠিক আছে, এটা কিসের রেসপেক্ট হতে পারে? জেনারেলি এমনি কোড প্লাস মিলিটারি কোড, যাকে বলা হচ্ছে মার্শিয়াল কোড। মার্শিয়াল ল কত আর্টিকেল? আর্টিকেল 34। এভাবেই মনে রাখতে হবে আমাদের, তাহলে ইন্ডিয়ান পলিটি খুব ইজিলি আমরা বেশি স্কোর করতে পারবো। তো প্রেসিডেন্ট কিন্তু পার্ডনের রেসপেক্টে এক্সক্লুসিভ একটা পাওয়ার এনজয় করেন, সেটা হচ্ছে ডেথ সেন্টেন্সকে তিনি কমপ্লিট ক্ষমা করতে পারেন। আমরা অলরেডি পড়েছি আমাদের সুপ্রিম কোর্টের ক্লাসটা আমি তোমাদের গতকালকে নিয়েছি, প্লিজ টপার চ্যানেলে গিয়ে দেখে নাও। সুপ্রিম কোর্টে আমরা বলেছি যে ইন্ডিয়ান জুডিশিয়ারির রেসপেক্টে একদম এক্ষেত্রে অ্যাপেক্স বা হায়ারার্কি মেনটেন হয়, একটা পিরামিডের মতো শেপ মেনটেন হয়। সবচেয়ে বেশি হচ্ছে আমাদের এক্ষেত্রে লোয়ার লেভেলের যেগুলো সাবঅর্ডিনেট কোর্ট, তার থেকে একটু কম সংখ্যায় আছে হাইকোর্ট, তো টোটাল হচ্ছে 25টা, তার থেকে উপরে আছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের ডিসিশন ফাইনাল, ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি, ঠিক আছে, যা জাজমেন্ট দেবে সেটাই ফাইনাল। বাট শুধুমাত্র ডেথ সেন্টেন্সের রেসপেক্টে যদি জাজমেন্ট সুপ্রিম কোর্ট দেয়, সেটাকে যদি প্রেসিডেন্ট চাইলে রিমুভ করতে পারে, তাহলে ডেথ সেন্টেন্সের রেসপেক্টে কিন্তু সবচেয়ে বেশি পাওয়ার আছে আলটিমেটলি প্রেসিডেন্টের। গভর্নরের রেসপেক্টে পার্ডন, রিসপাইট, রিমিশন, সাসপেনশন, কমিউটেশন সবই আছে, বাট গভর্নর কিন্তু কখনোই ডেথ সেন্টেন্সের রেসপেক্টে কিছু স্টেপ নিতে পারেন না। হি ক্যান নট পার্ডন ডেথ সেন্টেন্স, বাট গভর্নর চাইলে, খুবই ইম্পর্টেন্ট, সাসপেন্ড করতে পারে, কিছু দিনের জন্য হোল্ডে রাখতে পারে। কারণ ফাইনালি তিনি সেটা নিয়ে যাবেন কার কাছে? অবশ্যই প্রেসিডেন্টের কাছে, তাই না? তো স্টেট লেভেলের মিলিটারি কোর্ট, স্টেট লেভেলের যে কোর্টগুলো রয়েছে সেটার রেসপেক্টে তিনি কি করতে পারেন? রিসপাইট, রিমিশন, কমিউটেশন করতে পারেন, ডিউরেশনটা কমাতে পারেন, নেচারটা বদলাতে পারেন, এবং যাবতীয় যা কিছু ফাইনালি কোনো রকম বড় ডিসিশন নিতে গেলে যেতে হবে কার কাছে? প্রেসিডেন্টের কাছে। তো প্রেসিডেন্টের পার্ডন পাওয়ার 72, গভর্নরের পার্ডন পাওয়ার 161। যখনই প্রেসিডেন্ট আমরা পড়ে নেব গভর্নর পার্ট 5, যখনই পড়বো পার্ট 6 পড়ে নেব, যখনই জিজ্ঞেস করা হবে প্রেসিডেন্ট কোন পার্টে আছে, যদি বলো পার্ট 5 নাম্বার 0, যদি জিজ্ঞেস করা হয় গভর্নর কোন পার্টে আছে, যদি বলো পার্ট 6 নাম্বার 0। কারণ প্রেসিডেন্ট কিন্তু শুধুমাত্র পার্ট 5-এ নেই, বলতে হবে ইউনিয়ন এক্সিকিউটিভ আছে পার্ট 5-এ, যেটা মেনশন করা আছে আর্টিকেল 52 থেকে 78, যার মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, এক্ষেত্রে প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার অ্যান্ড অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। যদি আমরা সেন্ট্রিতে যাই, এটা হচ্ছে সেন্ট্রি স্ট্রাকচার। স্টেটের স্ট্রাকচারটা কি পার্ট 6-এর? অবশ্যই কমেন্ট করে জানাও যে পার্ট 6-এ স্টেট এক্সিকিউটিভ কারা কারা রয়েছেন এবং কত থেকে কত আর্টিকেল মেনশন করা আছে স্টেট এক্সিকিউটিভ। তো আজকের মতো ক্লাসটা এখানেই এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের এই দুটি চ্যানেল, টপার বাংলা অ্যান্ড মিক্স করে বললাম, আড্ডা 24/7 বাংলা অ্যান্ড টপার বেঙ্গলি। ঠিক আছে, তো এই দুটো সেকশন কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তোমাদের ফিডব্যাক আমাদের কাছে অনেক অনেক ইম্পর্টেন্ট, অবশ্যই ফিডব্যাক জানাও। ডেসক্রিপশনে তোমাদের ফিডব্যাক ফর্মে তোমরা নিজেদের কোয়ারি জানাতে পারো। থ্যাংক ইউ সো মাচ যুক্ত থাকার জন্য। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে পরবর্তী ভিডিও নিয়ে আলোচনায় আসছি। অবশ্যই ভিডিওটিকে এন্ড অবধি দেখবে, নিজেদের মতামত জানাতে ভুলো না। থ্যাংক ইউ।